হাই হ্যালো, সবাই কেমন আছো? আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সবার প্রিপারেশন আশা করি সবার ভালোভাবেই চলছে এবং সমস্ত কিছু কোয়েশ্চেন আমি যেগুলো করাচ্ছি সেগুলো আশা করি বুঝতে পারছো। যদি কোনো বিষয়ে বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আমি চেষ্টা করবো অবশ্যই সেটা ঠিক করে বুঝিয়ে দেওয়ার। আচ্ছা, আজকে নতুন একটা সাট্টা সিরিজ অর্থাৎ নতুন একটা মক টেস্টে নিয়ে এসেছি এবং সেটার কোশ্চেনগুলো সলভ করে আমরা তাহলে শুরু করি। ভারতীয় দর্শনে পুরুষার্থগুলিকে ভাগ করা হয় কয়টি ভাগে? এটা সবাই জানে, একদম সহজ কোশ্চেন। 4টি ভাগে। কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তাহলে এর পুরুষার্থের কটা ভাগ? 4টি ভাগ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। শাস্ত্রের ধর্মের কথা বলা হয়েছে, শাস্ত্রে কত প্রকারের ধর্মের কথা বলা হয়েছে? এটি 10 প্রকারের ধর্মের কথা বলা হয়েছে। কি কি? না অহিংসা, ক্ষমা, যম, দম, দয়া, শৌচ, দান, সত্য, তপস, অস্তেয় ও জ্ঞান। টোটাল 10টা। কি কি? না অহিংসা, ক্ষমা, সম এবং দম, দয়া, শৌচ, দান, সত্য, তপস, অস্তেয় এবং জ্ঞান। এই টোটাল 10টা। পরের কোশ্চেনে চলে যাই। ঋণ কত প্রকারের? সবাই জানো ঋণ কত প্রকারের? 5 প্রকারের। কি কি ঋণ? ঋষি ঋণ, দেব ঋণ, ঋণ, ভূত ঋণ, পিতৃঋণ। টোটাল 5টা। তো এটা 5টা প্রকার। পঞ্চভূতের মধ্যে যেটির অস্তিত্ব চার্বাকগণ অস্বীকার করেছেন, প্রথম বলো পঞ্চভূত কি কি? না ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এই যে 5টা ভূত, এই 5টা ভূতের মধ্যে চার্বাকরা একটা ভূতকে স্বীকার করে না। কেন স্বীকার করে না? না সেই ভূতটাকে আমরা চোখে দেখতে পাই না। কি? না বোম। আর বাকি সমস্ত কিছু চোখে না দেখলেও স্পর্শ করতে পারি, কিন্তু বোমকে আমরা চোখেও দেখতে পাই না আর স্পর্শও করতে পারি না। চার্বাক আত্মা তত্ত্বের নাম কি? প্রত্যক্ষবাদ, যদিচ্ছবাদ, সূক্ষ্মবাদ, দেহাত্মবাদ। এই 4টে বাদই কিন্তু চার্বাকদের মতবাদ। এদের মধ্যে দেহাত্মবাদী হচ্ছে চার্বাকদের আত্মা সম্পর্কিত মতবাদ, যেখানে বলা হয় চৈতন্য বিশিষ্ট দেহই হচ্ছে আত্মা এবং আত্মার বিনষ্ট হয় তখনই যখন দেহের বিনষ্ট হয়ে যায়। স্থির আত্মাকে স্বীকার করে না। আর যদিচ্ছাবাদী কি বলা হয়? যদিচ্ছাবাদী না সেখানে এই যে ভূতের কথা বললাম 4টা ভূত, এই 4টা ভূত কি করেন? যদিচ্ছাভাবে নিজেরা যদিচ্ছাভাবে যখন ইচ্ছা হলো মিলিত হলো, কোনো বস্তু গঠন করলো, যখন ইচ্ছা হলো না সেটাকে আবার ধ্বংস করে ফেললো। এই মতবাদ। সুখবাদ কেন? না সুখবাদী এরা, কারণ এরা হচ্ছে শারীরিক সুখটাকে সব থেকে বেশি গুরুত্ব দেয়। প্রত্যক্ষবাদ, কারণ প্রত্যক্ষর ওপর সমস্ত প্রমাণ নির্ভর করে, এর জন্য একমাত্র প্রমাণ হিসেবে প্রত্যক্ষকে স্বীকার করে। পরের কোশ্চেনে চলে যাই। না পরের কোশ্চেনে আছে লৌকিক সিদ্ধ, লোকসিদ্ধ রাজাই পরমেশ্বর। কে বলেছেন? না চার্বাকরা বলেছেন। এই মতটা অবশ্য বাকিরা আর কেউ স্বীকারই করে না। জৈন মতে বস্তুর গুণ বা ধর্ম কয় প্রকার? জৈন মতে বস্তুর গুণ বা ধর্ম হচ্ছে 2 প্রকার। কি কি? গুণ এবং পর্যায়। গুণ হলো দ্রব্যের নিত্য গুণ বা স্থায়ী ধর্ম, আর পর্যায় হলো দ্রব্যের অনিত্য বা পরিবর্তনশীল ধর্ম। টোটাল 2 প্রকার ধর্ম, একটা হচ্ছে গুণ আর অপরটা হচ্ছে পর্যায়। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে কিনা প্রথম তীর্থঙ্কর হলেন কে? না প্রথম তীর্থঙ্কর সবাই জানেন যে ঋষভদেব। আর সবার শেষ হচ্ছে মহাবীর, আর 23তম যে সে হচ্ছে পার্শ্বনাথ। তারপরে কোশ্চেন হচ্ছে জৈন মতে পুদ্গলের গুণ কয়টি? জৈন মতে পুদ্গলের গুণ 2টি। কি কি? না সংঘাত এবং অনু। সংঘাত এবং অনু। ক্ষণিকবাদের ভিত্তি কি? ক্ষণিকবাদের ভিত্তি কি? বলছে ক্ষণিকবাদের ভিত্তি হচ্ছে পতিত্ব সমুৎপাত তত্ত্ব। এদের কার্যকারণ তত্ত্ব। ক্ষণিকবাদ তো যখনই কোনো কিছু যখন উৎপন্ন হলো সে আবার এক ক্ষণের জন্য স্থায়ী হয়ে অপর ক্ষণে যখন আবার ধ্বংস হচ্ছে, তো সেটা সবসময়ের জন্য কার্যকারণ নিয়মের ওপর ডিপেন্ড করেই হচ্ছে। তো কার্যকারণ তত্ত্ব হচ্ছে পতিত্ব সমুৎপাত তত্ত্ব। তো সেই অনুসারে পতিত্ব সমুৎপাত হচ্ছে এর মূল ভিত্তি। যোগাচার দর্শনে
বৌদ্ধ দর্শনে যোগাচার সম্প্রদায়ের অপর নাম কি? যোগাচাররা সবসময়ের জন্য বিজ্ঞানবাদী এবং বিজ্ঞানকেই মেন গুরুত্ব দেবেন, এবং সেটা হচ্ছে চেতনা স্বরূপ, এটাই। আর ভাববাদ কারা, মানে ভাববাদী বলতে এখানে হচ্ছে যোগাচারাও ভাববাদী, আর মাধ্যমিকও ভাববাদী। শূন্যবাদী তো মাধ্যমিক। বাহ্য প্রত্যক্ষবাদ কার, না বৈভাষিকের। তাহলে পরের কোশ্চেনে চলে যাই আমরা আবার। বস্তু ও বস্তুর চেতনা সমকালীন। বলছেন বস্তু ও বস্তুর চেতনা সমকালীন, কে বলেছেন? না, এটা বলেছেন যে যোগাচারবাদীরা। যোগাচারবাদীরা চেতনা কথাটা আছে মানে অবশ্যই সবসময়ের জন্য বিজ্ঞান হবে না, বাট কিছু কিছু জায়গাতে স্ট্রিক্ট লাগে দেখাটা উচিত, কারণ বস্তুর চেতনার মধ্য দিয়ে সমস্ত কিছু ব্যাখ্যা করবে, এবং এই চেতনা হচ্ছে আলোয় বিজ্ঞান সৃষ্টি করবে। এগুলো হচ্ছে যোগাচারবাদীদের মত। আর বৈভাষিকদের তো বাহ্য প্রত্যক্ষবাদী, যারা সমস্ত কিছু প্রত্যক্ষের মাধ্যমে এবং বস্তুবাদকে স্বীকার করে। সৌতান্ত্রিকরাও বাহ্য বস্তুকে অনুমানের মাধ্যমে আমরা জানতে পারি, সেটা হচ্ছে ওরাও বস্তুবাদী। আর শূন্যবাদী কারা, না শূন্যবাদীরা হচ্ছে মাধ্যমিক সম্প্রদায়, যারা জগতের সমস্ত কিছু শূন্য বলেছেন। তো এর সঠিক উত্তর হচ্ছে যোগাচার। সম্যক সমাধির স্তর বিন্যাস হলো কয়টি? সম্যক সমাধির স্তর কিন্তু চারটি স্তর। মানে তোমার অষ্টাঙ্গিক মার্গ বৌদ্ধ দর্শনে নির্বাণের মধ্যে চতুর্থ আর্য সত্যের মধ্যে অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়। সেই অষ্টাঙ্গিক মার্গের 8 নম্বর যে সমাধি, সেই স্তর সেটা হচ্ছে সমাধি, বা পথ সেটা হচ্ছে সমাধি। সেই সমাধির মধ্যে আবার 4টে স্তর আছে। কিরকম না, প্রথম স্তরে হচ্ছে সাধক একটা নির্দিষ্ট বিষয়ের সম্পর্কে বা মনোনিবেশ করে কোনো একটা বস্তু বা ব্যক্তির কোনো একটা জায়গাতে মনোনিবেশ করবে, যেটা সম্পর্কে বিচার বা তর্ক সমস্ত কিছু করা যাবে। সেই যে অনুভূতিগুলো সেগুলো কিন্তু প্রথম স্তরে থাকে। দ্বিতীয় স্তরে কিন্তু বিতর্ক বা বিচারের স্থানই থাকে না, ওখানে সাধকের শুধু সত্য সম্বন্ধে সংশয় থাকে, মানে কোনটা সত্য বা সত্য নয় এইটুকু জ্ঞান থাকে। তাহলে প্রথমে কিন্তু বিচার এবং বিতর্কের বিষয় থাকে, কিন্তু সেকেন্ডটাতে বিতর্ক বা বিচারের বিষয় থাকে না। তারপরেরটাতে কি থাকে না, তৃতীয় স্তরের সুখানুভূতি, আনন্দের প্রতি সাধক মানে সুখ অনুভব হয়। আত্মচেতনার সম্পূর্ণ যে বিলুপ্তি হচ্ছে, সেখানে আত্মচেতনার বিলুপ্তি হচ্ছে না, মানে তার ভাবটা থাকে যে আনন্দ সুখানুভূতি, যে সে জিনিসটা পাচ্ছে, যে তার নির্বাণ প্রাপ্তি মানে শেষের পথে সেই যে অনুভূতি, সেটা কিন্তু সে বুঝতে পারে। চতুর্থ স্তরে কি হয় না, সেখানে আত্মসমাহিত হয়, মানে সম্পূর্ণভাবে সাধক তার অনুভূতি সমস্ত কিছু আর থাকে না, সেখানেই সে নির্বাণ লাভ প্রাপ্ত হয়, এবং আত্মচেতনা সম্পূর্ণ বিলুপ্তি তার ঘটে, মানে এখানে বিলুপ্তিটা ঘটে, আত্মসম্পূর্ণ যে চেতনা সেটার বিলুপ্তি ঘটে। ন্যায় মতে অনুমিতি কি, না প্রমা কি? যথার্থ জ্ঞানকে প্রমা বলা হয়। প্রমাণ কাকে বলে, না যে বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান হয়। প্রমেয় কি? যে বিষয়ই মানে যে জিনিসের দ্বারা, ধরো আমি চক্ষুর দ্বারা যে জিনিস দেখছি, তো চোখ হচ্ছে আমাদের প্রমেয়। আর প্রমাতা হচ্ছে যে আমি নিজে কর্তা যে জ্ঞান লাভ করছে। রূপকে জানা যায় যে সন্নিকর্ষের দ্বারা, সেটা কি না, রূপকে জানা যায় সংযুক্ত সমবায় সন্নিকর্ষের দ্বারা। এটা আগের দিন আমি বলে দিয়েছিলাম যে কিভাবে জানা যায়। এখানে সমবাদ লেখা আছে, সমবায় হওয়ার কথা, এখানে একটু ভুল আছে, তো সেটা সবাই কারেকশানই করে নিও। পরের কোশ্চেনে চলে যাই। বলছে ন্যায় মতে সদহেতুর বৈশিষ্ট্য কয়টি? এটা সবাই জানে যে ন্যায় মতে সদহেতুর বৈশিষ্ট্য হচ্ছে 5টি। পক্ষসত্য, বিপক্ষাসত্য, সপক্ষাসত্য, তারপরে হচ্ছে তোমার অবাধি তত্ত্ব এবং সৎ প্রতিপক্ষ বা হচ্ছে সৎ প্রতিপক্ষ বলছি, অসৎ প্রতিপক্ষ হবে, ওটা সৎ প্রতিপক্ষ হবে না। আমার টোটাল 5টা। কি না, পক্ষসত্য, সপক্ষাসত্য, বিপক্ষাসত্য, অবাধি তত্ত্ব এবং অসৎ প্রতিপক্ষ, টোটাল 5টি। বলছে অযুত সিদ্ধ দুটি পদার্থের মধ্যে যে অবিচ্ছেদ্য নিত্য সম্বন্ধ, অযুত সিদ্ধ সবসময়ের জন্য সমবায়, এটা এইটুকু দেখলেই জেনে নিতে হবে যে সমবায় সম্বন্ধের কথা বলছে। অযুত কথার অর্থ বলতে যেখানে কোনো একটা অন্যজনকে ছাড়া থাকতেই পারবে না,
যেখানে একটা যেমন ধরো সংযোগের ক্ষেত্রে কি হয় যে ধরো গাছের ডালেতে পাখি বসেছে, এটা সংযোগ, কিন্তু গাছের যে ডাল সেটা কিন্তু তার শরীরের মধ্যে থাকে। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে থাকে না, বাট অযুত সিদ্ধ যে সম্বন্ধগুলো সেগুলো হচ্ছে সমবায় সম্বন্ধের মধ্যে পড়ে। আর অভাব সবাই জানো, যেখানে অনুপস্থিত কোনো জিনিসের কথা বলা হয় সেটাই অভাব। আর বিশেষ হচ্ছে দুটি বিষয়ের মধ্যে যে জ্ঞান, দুটি বিষয় বা বিষয়ী, অর্থাৎ দুটোকে আলাদা, বিষয় এবং বিষয়কে দুটো একটা অন্যটা থেকে আলাদা করা যায়। সরি, বলছে বৈশেষিক মতে যে অভাবের উৎপত্তি নেই, যে অভাবের বলছে বৈশেষিক মতে যে অভাবের উৎপত্তি নেই কিন্তু বিনাশ আছে, তাকে কি বলা হয়? বৈশেষিক মতে যার উৎপত্তি আছে, অর্থাৎ এই যে ভাবগুলো দিয়েছে, অভাবগুলো দিয়েছে, সেই অভাবে চারটা অভাব দিয়েছে: প্রাগভাব, অত্যন্তাভাব, ধ্বংসাভাব এবং অনন্যাভাব। এই চারটা অভাবের মধ্যে কোনটাতে উৎপত্তি নেই, বিনাশও নেই, সেটা বলতে হবে। আচ্ছা, আগে বলে দিই, অনেক সময় যে এলিমিনেশন করে, মানে যেটা হচ্ছে না সেটা বাদ দিয়ে একদম তারপরের গুলোতে মনোনিবেশ করা উচিত। অত্যন্তাভাব আর অনন্যভাব দুটোই কিন্তু সেম টাইপের। কারণ যেমন অনন্যাভাব যেমন গরুতে ঘোড়ার অভাব, সেখানে কিন্তু দুটো যার উৎপত্তিও নেই, মানে আদিও নেই, অন্তও নেই। অত্যন্তাভাবেও বাড়িতে রূপের অভাব, যেখানটায় আদিও নেই, অন্ত নেই। তাহলে এই দুটো কোনো মতেই হচ্ছে না। তাহলে যেখানে উৎপত্তি নেই কিন্তু তোমার বিনাশ আছে, প্রাগভাব, সরি এটা হবে ধ্বংসাভাব হবে। ধ্বংসাভাব, ধ্বংসাভাব কেন বলছি না, ধ্বংসাভাবে তো উৎপত্তি আছে, মানে কেউ একজন ভাঙতিছে ব্যাপারটা, তো সেই ব্যাপারটা থাকে, তো সেই জায়গাতে উৎপত্তি থাকে কিন্তু সেখানে বিনাশ থাকে না। কিন্তু তোমার প্রাগভাবে যেখানটা হচ্ছে আদি নেই কিন্তু অন্ত আছে, আদি নেই কিন্তু অন্ত আছে। প্রাগভাবে যেটা উৎপত্তির পূর্ববর্তী যে অভাব সেটা হচ্ছে প্রাগভাব, আর ধ্বংসাভাব হচ্ছে যেটা মানে ধ্বংসের পরে যে অভাব, ধ্বংসের পরবর্তী যে অভাব সেটা হচ্ছে ধ্বংসাভাব। আর অত্যন্তাভাব হচ্ছে ত্রৈকালিক সংসর্গের অভাব, আর অনন্যভাব হচ্ছে দুটি ভিন্ন বস্তুর মধ্যে একটিতে অন্যটির অভাব। এটাই তো, এটার সঠিক উত্তর হচ্ছে প্রথমটা হচ্ছে সমবায়, তারপরেটা হচ্ছে প্রাগভাব। সাংখ্যমতে জড়জগতের মূল উপাদান কারণ কি? সাংখ্যমতে জগতের মূল উপাদান কারণ কি না, প্রকৃতি আর পুরুষ মিলে কিন্তু হয়। প্রকৃতি কিন্তু সক্রিয়, পুরুষ কিন্তু নিষ্ক্রিয়। এগুলো টুকটাক জিনিস তো জানতেই হবে। পতঞ্জল দর্শনের অপর নাম কি? শেষর সাংখ্য। সবাই জানে শেষর সাংখ্য। শেষর সাংখ্য কেন বলা হয়? এরা ঈশ্বরকে স্বীকার করে, তাই হচ্ছে এদেরকে বলা হয় শেষর সাংখ্য। শেষর সাংখ্য বলে। আর সাংখ্য দর্শন কিন্তু নিরীশ্বর সাংখ্যবাদী, কারণ ওরা ঈশ্বরকে স্বীকার করে না। যোগাঙ্গ, এই কথাটার অর্থ হচ্ছে যোগের যে অঙ্গ, যোগ সাধন করার জন্য যে অঙ্গের কথা বলা হয়েছে সেটা 8টি। কি কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধির কথা বলা হয়। কুমারিল ভট্টের মতে প্রমাণ কয়টি? কুমারিল ভট্টের মতে 6টি প্রমাণ। কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি, এই হচ্ছে 6টি। এর পরের কোশ্চেনে তাহলে আমরা চলে যাই। বলছে শঙ্করের মতে জগৎ কি? শঙ্করের মতে জগৎ তো সবাই জানো মিথ্যা। জগৎ কি হবে না, মিথ্যা। রামানুজ হলেন বিশিষ্টাদ্বৈতবাদী। দ্বৈতবাদী, অদ্বৈতবাদী, প্রত্যক্ষবাদী। দ্বৈতবাদীকে না মাধব, আর অদ্বৈতবাদী শঙ্করাচার্য। শঙ্করের মতে মুক্তি কয় প্রকার? 2 প্রকার, জীব মুক্তি আর জীবন মুক্তি আর বিদেহ মুক্তি। নৈতিক বিচারের প্রকৃত বিষয়বস্তু কি? প্রকৃত বিষয়বস্তু হচ্ছে অভিপ্রায়। কি হবে না, অভিপ্রায় হবে। আর অভিপ্রায়ের পরেই তখনই উদ্দেশ্য, সুখ, এগুলো। অমার্জিত আত্মসুখবাদের প্রবক্তাকে? এটা কিন্তু আগের দিন বলে দিয়েছিলাম, আগের দিন একদম শেষ কোশ্চেন ছিল এটা। অমার্জিত বা অসংযত আত্মসুখবাদের প্রবর্তক ফার্স্ট কে করেছিলেন? অ্যারিস্টিপাস। আর সংযত বা মার্জিত সেটা হচ্ছে এপিকিউরিয়াস। এটাই সঠিক উত্তর ছিল অ্যারিস্টিপাস।
এরপরে কোশ্চেনে চলে যাই, বলছে সুখের পরিমাণ নির্ধারণ কল্পে সুখবাদের গণনা প্রণালীর উল্লেখ কে করেছেন? বেনথাম করেছেন। কয়টি সুখের কথা বলেছিলেন? আচ্ছা, গুণগত যে সুখের যে গুণের মধ্যে পার্থক্য আছে সেটা কিন্তু মিল বলেছেন। আর কার্ন তো জানো, কর্তব্য উপযোগীবাদী, কর্তব্য উপযোগীবাদী। আর এপিকিউরিয়াস তো একটু আগেই বললাম, সংযত আত্মসুখবাদী। আচ্ছা, বেনথাম যে সুখের কথা বলেছেন, যে পরিমাণগত যে সাতটা বা সপ্ত মানের কথা বলেছেন, সেগুলো কি কি না? তীব্রতা, স্থায়িত্ব, নৈকট্য, নিশ্চয়তা, বিশুদ্ধি, উর্বরতা, বিস্তৃতি। তীব্রতা, স্থায়িত্ব, নৈকট্য, নিশ্চয়তা, বিশুদ্ধি, উর্বরতা এবং বিস্তৃতি, এই সাতটিকে একসঙ্গে সপ্তমানও বলা হয়। আর মিল তো সুখের পরিমাণগত স্বীকার করে না, গুণগত স্বীকার করে। আর মিলের যে উপযোগবাদ সেটা হচ্ছে সংযত বা মার্জিত উপযোগবাদ, আর বেনথামের হচ্ছে অসংযত বা অমার্জিত উপযোগবাদ। তো এর সঠিক উত্তর হচ্ছে কি হবে? বেনথাম হবে। বলছে কর্মকর্তব্যবাদ সমর্থককে, কর্মকর্তব্যবাদের সমর্থককে। তার আগে বলি যে কর্মকর্তব্যবাদের কাকে বলে? কর্মকর্তব্যবাদ কি? যখন আমরা কোনো বিশেষ পরিস্থিতিতে একটা বিশেষ কার্য সম্পাদন করি, যেটা ঠিক না ভুল সেটা কেবলমাত্র বিচার করি আমরা কিসের মাধ্যমে? না কোনো একটা বিশেষ পরিস্থিতি, মানে যে পরিস্থিতিতে যে কাজটি করি সেই পরিস্থিতি অনুযায়ী সেই কাজটার ভালো মন্দ বিচার হবে, সেটা ঠিক না ভুল সেটা বিচার হবে, সেটা কিন্তু কোনো নীতির ওপর নির্ভর করবে না। এটা হচ্ছে কর্মকর্তব্যবাদ। কর্মকর্তব্যবাদের সমর্থক কারা? না ক্যারিট, পিচার্ড, বাটলার, এরা। তো এখানে তো ক্যারিটসও নেই, প্রিচার্ডও নেই, তো কেবলমাত্র বাটলার, ইনি হচ্ছেন কর্মকর্তব্যবাদের সমর্থক। পরের কোশ্চেনে চলে যাই, বলছে ঐচ্ছিক ক্রিয়ার প্রধান উৎস কি? ঐচ্ছিক ক্রিয়ার প্রধান উৎস হচ্ছে অভাববোধ। ঐচ্ছিক ক্রিয়ার যে স্তরগুলো আছে, তিনটি স্তরের কথা বলেছেন, মানসিক। ফার্স্ট হচ্ছে মানসিক, সেকেন্ড হচ্ছে দৈহিক, আর থার্ড হচ্ছে দেহ বহির্ভূত ক্রিয়া। দেহ বহির্ভূত, যেখানে এই যে প্রথম মানসিক স্তরেরই সবার ফার্স্ট স্তর হচ্ছে, যেটা দ্বারা আমাদের ঐচ্ছিক ক্রিয়া আমরা করে থাকি, সেটা হচ্ছে অভাববোধ। কোনো কিছুর অভাববোধ থাকে বলেই আমরা কি করি? সেটা পাওয়ার কল্পনা করি বা লক্ষ্য করি যে এই জিনিসটা আমাদের পেতে যায়। যেমন ধরো এসএসসি এক্সামের পাস করাটা, এটা আমাদের লক্ষ্য। আর অভাববোধ, আমাদের চাকরি পাওয়াটা অভাববোধ। তো সেই জায়গাতে কামনা হবে, মানে লক্ষ্য হওয়ার পরে কামনা হচ্ছে যে আমাকে পেতেই হবে। তারপরে সেটার কি হবে না, কামনা দ্বন্দ্ব, ধরো তার থেকেও বেটার কোনো কাজ পেলে, তো সেটার মধ্যে কোনটা তুমি চুজ করবে সেটার একটা দ্বন্দ্ব থাকে। বিবেচনা করলে যে কোনটা তোমার চাই, তারপর সেটা পাওয়ার জন্য যে আমরা করি সেটা হচ্ছে নিষ্পত্তি। তাহলে ফার্স্ট হচ্ছে অভাববোধ, তারপর হচ্ছে লক্ষ্য বা কল্পনা, তারপর কামনার দ্বন্দ্ব, বিবেচনা এবং নিষ্পত্তি বা হচ্ছে মনোন্নত, বা মানে যেটাতে আমি সম্মতি প্রাপ্ত করছি যে এটা আমার দরকার। তো এটাই হচ্ছে ঐচ্ছিক ক্রিয়ার যে স্তরগুলোর কথা বললাম। এবার পরের ঠিক কোশ্চেন আছে যে ঐচ্ছিক ক্রিয়ার স্তর কয়টি? এক্ষুনি বললাম তিনটি স্তর, কি কি? মানসিক, দৈহিক আর হচ্ছে দেহ বহির্ভূত স্তর। পরের কোশ্চেন হচ্ছে কর্মফল ভিত্তিক উপযোগবাদের সমর্থক কে? কর্মফল ভিত্তিক যে জিনিসটা, সেটা কিন্তু উপযোগবাদ, সেটাকেই বলে কর্ম উপযোগবাদ। সেখানে কি বলা হয় না, কোনো বিশেষ কাজ যখন কোনো বিশেষ পরিস্থিতিতে, মানে যে কাজটা আমরা করছি যে পরিস্থিতিতে, সেই কাজটা কতটা মানে অনেকের ভালো করবে, সেটা যদি বেশি লোকের মানে অকল্যাণের চেয়ে যদি বেশি পরিমাণ কল্যাণ সাধন করে তবে সেই কাজটা ঠিক, আর যদি অকল্যাণ বেশি করে তাহলে সেই কাজটা কিন্তু ভুল। এটাই এই তত্ত্বে বলা হয়, অর্থাৎ কর্মফল ভিত্তিক যে উপযোগবাদ, সেখানে এটা বলা হয় যে পরিস্থিতিতে আমরা যে কাজটা করছি সেটা কতটা পরিমাণ মানুষের ভালো বা কল্যাণ করছে। যত পরিমাণ বেশি কল্যাণ করবে সেটা তাহলে ঠিক, আর যেটা করবে না সেটা ভুল। তো এটার সমর্থকে বেনথাম, মুর, মুর, তারপর হচ্ছে স্মার্টস, জোসেফ
ফেলচার, এই নামগুলো অ্যাকচুয়ালি মনে রাখাটা দরকার খুব, মানে এগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি। কারণ এই যে কর্মকর্তব্যবাদ, কর্ম উপযোগবাদ, এই জিনিসগুলোতে, বা কর্মনীতি কর্তব্যবাদ, এই যে নীতি কর্তব্যবাদ, এই জায়গাগুলোতে একটু মানে ডাউট, বা এই জায়গাতে কে কে সমর্থন, এটা সব জায়গাতে পাওয়া যায় না, মানে বইতে পাবে না। তো এর জন্যই বললাম যে এই জিনিসগুলো নতুন অ্যাড হচ্ছে, তো তোমরা 11-12 এগুলো নতুন অ্যাড করেছে, তার জন্যই বললাম যে এইগুলো পরীক্ষাতে আসতে পারে। তো এর সঠিক উত্তর হচ্ছে, এর সঠিক উত্তর কি হবে সেটা হচ্ছে তোমরাই বলো, যে কর্ম উপযোগবাদের নাম তো বললাম, মিলও হবে, যিনি হচ্ছেন কর্ম উপযোগবাদের কথা বলেছেন। এটার মিল উত্তরও হবে, মানে মিল, বেনথাম, তারপরে হচ্ছে মুর, স্মার্ট, জোসেফ ফেলচার, এগুলো এই দার্শনিক যে এরা কিন্তু এই কর্ম ফল বা কর্ম ভিত্তিক যে উপযোগবাদ সেটাকে স্বীকার করে। পরের কোশ্চেনে চলে যাই। বলছে যে সৎ ইচ্ছা নিজের গুণেই সৎ। সৎ ইচ্ছাটা বলছে নিজের গুণেই সৎ, এটা কে বলেছেন না, সৎ ইচ্ছা নিজের গুণেই সৎ, এটা কান্ট বলেছেন, এটা সবাই জানো। শাস্তি সম্বন্ধে কোন মতবাদ মৃত্যুদণ্ড সমর্থন করে না, এটা সবাই জানো। সংশোধন, কারণ প্রতিশোধ তো সে জায়গায় আমি ধরো কেউ আমাকে মেরেছে, তার বদলে আমি সেটা শোধ নিচ্ছি। আর প্রতিরোধ বলতে আমাকে মারছে, তার বিপক্ষে যে সে যাতে না মারে তার জন্য আমি কিছু একটা পদক্ষেপ নিলাম, কিন্তু সেই জায়গাতে মৃত্যুদণ্ড কিন্তু স্বীকার করা হয়, কিন্তু সংশোধনাত্মক যে মতবাদ সেখানেও মৃত্যুদণ্ড স্বীকার করা হয় না। এরপরে দিয়েছে সমাজ হলো সামাজিক সম্পর্কের একটি জটিল বন্ধন, যা দ্বারা প্রত্যেকে পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে। এটি কে বলেছেন? এটি বলেছেন জিসবার্ড। এটা অনেক জায়গায় জিসবার্ড থাকে, আবার অনেক জায়গায় গ্রিসবার্ড, মানে গ থাকে, গ্রিসবার্ড থাকে। তো এর সঠিক উত্তর হচ্ছে গ্রিসবার্ড। আচ্ছা, ম্যাকাইভার এবং পেজ বলেছিলেন যে সামাজিক সম্বন্ধ, মানে সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটাজাল যা নিয়ত পরিবর্তনশীল, জটাজাল বা বুনট যা নিয়ত পরিবর্তনশীল, এই কথাটা বলেছিলেন। এবং কুলির কিন্তু মানে আমরাবোধ বলতে যে সমাজে পরস্পরের সঙ্গে আমরা যে অনেকে একসঙ্গে বসবাস করি, সমাজ বলতে একসঙ্গে বসবাস করি যা আমরা একসঙ্গে, এই যে আমরাবোধ বা হচ্ছে আমরা চেতনা, এই জিনিসটাকে হচ্ছে সমাজ বলেছেন কুলি। আর গিডিংস বলেছেন যে সমাজ হলো সমমনোভাবাপন্ন, অর্থাৎ আমরা একই মনোভাব সম্পন্ন ব্যক্তি সমষ্টি যারা নিজেদের সমমনোভাবাপন্ন রূপে জানি, মানে আমরা একই রকম মনোভাব সম্পন্ন এটা জানি, এবং সেই জন্যই সমবেতভাবে কোনো একটা সাধারণ স্বার্থ সিদ্ধির জন্য কাজ করি, যেখানটা সমভাব বা সমচেতনা থাকে। এটা বলেছেন গ্রিভিংস। আর ম্যাকাইভার পেজ বলেছেন, অ্যাকচুয়ালি ম্যাকাইভার আর পেজ আর জিসবার্ডের কথাটা বেশি সব জায়গাতেই পড়ে। এর পরের কোশ্চেনে তাহলে চলে যাওয়া যাক। বলছে অনুসঙ্গবাদী মনোবিজ্ঞানী হলেন কে? টিচেনার হবে, এটা সবাই জানো। টিচেনার কেন বললাম টিচেনার, এই যে কাফকা, কোহেলার, এটা কিন্তু গেস্টালবাদী। আমি আগের দিন বলেছিলাম কাফকা আর হচ্ছে কোহেলা, আর একজন দার্শনিকের ভীষণ বড় একটা নাম ছিল, ওই মাফটা কিছু একটা ছিল, যেটা হচ্ছে তারা সবাই এই তিনজন ছিল, যেটাকে আমরা KKW হিসেবে নামকরণ করেছিলেন মনোবিজ্ঞানীরা। তো সেটা হচ্ছে গেস্টালবাদীরা। আর ওয়েবার তো তোমরা জানোই সংবেদন সম্পর্কে যে মতবাদ দিয়েছিল, এবং একটা সূত্রের কথাও বলেছিলেন, DL/R=C কথা বলেছিলেন ওয়েবার। দেশ বা স্থানকে কোন প্রত্যক্ষের দ্বারা জানা যায়? এটা কিন্তু মনোবিদ্যার কোশ্চেন, এটা মনোবিদ্যার চেতনা থেকে কোশ্চেন এসছে কোশ্চেন। তো এটাও কি অ্যান্সার হবে না, এটার অ্যান্সার হবে স্পর্শ ও দর্শন। এর সঠিক উত্তর হবে স্পর্শ ও দর্শন। আর ফ্রয়েডের মতে স্বপ্নকীর্তি বা স্বপ্ন কৌশল জিনিস কত প্রকারের হয়? স্বপ্ন কৌশল কত প্রকারের হয়? তো এটা হচ্ছে সঠিক উত্তর 5 প্রকারের। কত না 5 প্রকারের হয়। এই যে 5 প্রকারের হয় তা কি কি? সংক্ষেপণ, প্রতীকীকরণ, অভিক্রান্তি, নাটকীকরণ আর অনুযোজনা। এই টোটাল হচ্ছে 5টি। সংক্ষেপণ, প্রতীকীকরণ, অভিক্রান্তি,
নাটকীয়করণ, অনুযোজনা। স্বপ্নকীর্তি কি না যে প্রক্রিয়ার সাহায্যে না আমরা অবদমিত ইচ্ছাগুলিকে ছদ্মবেশে স্বপ্নকালীন চেতনায় দেখা দেয়। যে অবদমিত ইচ্ছাগুলি ছদ্মবেশে স্বপ্নকালীন চেতনায় দেখা দেয় তাকে বলা হয় স্বপ্নকীর্তি। মানে যে সমস্ত যেগুলো আমরা ইচ্ছা পূরণ হয় না সেই সমস্ত যে ইচ্ছাগুলো সেগুলো আমরা স্বপ্নে দেখি, কিন্তু অন্য কোনো একটা রূপে দেখি, বা বাস্তবে যে জিনিসটা যেরকম সেটা আমরা দেখি না। তো সেটাই হচ্ছে স্বপ্নকীর্তি। ধর্ম হলো জনগণের আফিং, কে বলেছেন? ধর্ম হলো জনগণের আফিং, কে বলেছেন? এটা সবাই জানো, কার্ল মার্কস বলেছেন। সামাজিক গোষ্ঠী হিসাবে পরিবার হলো কি না প্রাথমিক গোষ্ঠী। সামাজিক গোষ্ঠীর হিসেবে পরিবার হলো প্রাথমিক গোষ্ঠী। আর দীর্ঘস্থায়ী গোষ্ঠী কি? দীর্ঘস্থায়ী মানে যেটা সবসময়ের জন্য থাকবে, যেটা অনেকক্ষণ ধরে স্থায়ী, সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী গোষ্ঠীর মধ্যে পড়ে। পরের কোশ্চেন কি আছে না, পরের কোশ্চেন আছে যে সামাজিক চুক্তি এই জিনিসটা কে সমর্থন করে? সামাজিক চুক্তি সোশ্যাল এটা বলতে পারো আর্গুমেন্ট, বা যেটা এটা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি তিনজন স্বীকার করেন, লক, রুসো আর হবস। তো এখানে দেখো কোথায় কে কে আছে, মার্কস আছে, ডিউইক, জেমস, এগুলো এরা কেউই নয়, কেবলমাত্র হবস হবে, কারণ আমি বললাম তিনজন, রুসো, হবস এবং লক। ঈশ্বরের অস্তিত্ব সাধক বিশ্বতত্ত্ব বিষয়ক যুক্তিটি প্রথম উপস্থাপিত কে করেন? এটা উত্তর হবে অ্যারিস্টটল। অ্যারিস্টটলের পর আনসেলেম এবং ডেকার্ত করেছিলেন। মানে বিশ্বতাত্ত্বিক যুক্তিটি কে দিয়েছিল না, বিশ্বতাত্ত্বিক যুক্তিটি দিয়েছিলেন সবার ফার্স্টে দিয়েছিল অ্যারিস্টটল, তারপরে কিন্তু অ্যাকুইনাস বলে দিই, সরি ওটা হবে আনসেলেম হবে তার, আনসেলেম এবং ডেকার্ত। আর অ্যাকুইনাস যেটা করেছিল সেটা হচ্ছে আদি কারণ বিষয়ক যুক্তি বা বিশ্বতাত্ত্বিক যুক্তি বা আদি কারণ বিষয়ক যুক্তি, সেটা হচ্ছে টমাস অ্যাকুইনাস। আর নৈতিক যুক্তি যেটা, সেটা হচ্ছে কান্টের। আর একটা যুক্তি, টোটাল চারটে যুক্তির মধ্যে একটা যুক্তি তো বলে দিলাম, এই যে বিশ্বতাত্ত্বিক যুক্তি যেটা বা বিশ্বতাত্ত্বিক যুক্তি, সেটা হচ্ছে আনসেলেম, ডেকার্ত এবং অ্যারিস্টটল। সবার ফার্স্ট করেছিলেন অ্যারিস্টটল। আর আদি কারণ বিষয়ক যুক্তি বা বিশ্বতাত্ত্বিক যে যুক্তি, সেটা হচ্ছে টমাস অ্যাকুইনাস। নৈতিক যুক্তি কান্টের। আর পরিকল্পনামূলক বা উদ্দেশ্যমূলক যুক্তি যেটা হচ্ছে, সেটা হচ্ছে পিথাগোরাস এবং অ্যানাক্সিগোরাস। টোটাল 4টি যুক্তি, এগুলো সবই ঈশ্বরের অস্তিত্ব সাধক যুক্তি। এরপরে কোশ্চেন আছে, ঈশ্বরের ধারণার মধ্যে ঈশ্বরের বাস্তবতা নিহিত। ঈশ্বরের ধারণার মধ্যে ঈশ্বরের বাস্তবতা নিহিত, এটি তত্ত্ব বিষয়ক যুক্তি। এখানে কোনো মানে এই যে ধরো আদি কারণ বিষয়ক বা পরিণাম সম্পর্কীয় নৈতিকতা, এগুলো কোনো কিছুই নয়, তত্ত্ব বিষয়ক যুক্তি হবে এটার সঠিক উত্তর তত্ত্ব বিষয়ক যুক্তি। ঠিক না, তত্ত্ব বিষয়ক যুক্তি, এটার কিন্তু অ্যারিস্টটল হবে, এটা হবস হবে। উপমা যুক্তির ভিত্তি কি না, উপমা যুক্তির ভিত্তি হচ্ছে সাদৃশ্য জ্ঞান বা সাদৃশ্য। পরের কোশ্চেনে চলে যাই আমরা তাহলে। বলছে ক হলো খর আবশ্যিক শর্ত। ক হলো খর আবশ্যিক শর্ত, এ কথার অর্থ কি? এ কথা আগে বলে দিই, আবশ্যিক শর্ত কাকে বলে না, মানে যদি কোনো ঘটনা বা শর্ত অনুপস্থিত থাকলে তার অন্য যে শর্ত সেটা আর উৎপন্ন হতে পারে না। যদি কোনো শর্ত অনুপস্থিত থাকে তাহলে কোনো ঘটনা ঘটা সম্ভব হয় না, তখন ওই বিশেষ যে শর্তটাকে তাকে বলা হয় আবশ্যিক শর্ত। যেমন ক না ঘটলে খ ঘটে না, এখানে এরকম আছে নাকি দেখো, ডির দাগে অপশানটা দেখো, ক না ঘটলে খ ঘটে না। আরও একটা হয়, ক ঘটলে খ নাও ঘটতে পারে, ক ঘটলে খ নাও ঘটতে পারে, কিন্তু এরকম কোনো অপশানই নেই, তাহলে ডি উত্তর হবে। এর উত্তর কিন্তু ডি হবে, মানে ক না ঘটলে খ ঘটে না, কিন্তু ক ঘটলে খ নাও ঘটতে পারে, এটা হচ্ছে আবশ্যিক শর্ত। স্থায়ী কারণগুলির ক্ষেত্রে কার্যকারণ সম্বন্ধ আবিষ্কারের প্রথম
একমাত্র পদ্ধতি কি? প্রথম বা একমাত্র পদ্ধতি কি না সহ পরিবর্তন পদ্ধতি। এটা হচ্ছে সহ পরিবর্তন পদ্ধতি হবে। পরের কোশ্চেনে চলে যাই, বলছে বৈজ্ঞানিক অনুসন্ধানের পদ্ধতির স্তর কয়টি? 7টি স্তর। বৈজ্ঞানিক অনুসন্ধানের স্তর 7টি কী কী? না সমস্যার উপলব্ধি, 2 হচ্ছে প্রাথমিক প্রকল্প, 3 হচ্ছে অতিরিক্ত তথ্য সংগ্রহ, 4 হচ্ছে ব্যাখ্যামূলক প্রকল্প, 5 হচ্ছে অতিরিক্ত ফলাফলের নিষ্কাশন, তারপর 6 হচ্ছে নিষ্কাশিত ফলাফলের পরীক্ষা, তারপরে সবার শেষে হচ্ছে প্রয়োগ ও সিদ্ধান্ত। টোটাল 7টি কী কী? প্রথম সমস্যা, তারপর প্রকল্প তৈরি, তারপর তথ্য সংগ্রহ করলাম, সেই তথ্যকে তারপরে ব্যাখ্যা করলাম, ব্যাখ্যা করার পরে তার একটা ফলের নিষ্কাশন মানে ফলাফলের নিষ্কাশন মানে ফলাফলে এলাম, সেই ফলাফলকে আবার পরীক্ষা করলাম, করার পরে সিদ্ধান্ত গ্রহণ করলাম। তো টোটাল 7টা। একদম পরের পর স্টেপ বাই স্টেপ। প্রথমে আমরা সমস্যা দেখলাম, তারপর সেটার একটা প্রকল্প বা তথ্য সংগ্রহ করলাম মানে প্রকল্প করলাম, তারপরে একটা অতিরিক্ত তথ্য সংগ্রহ করলাম, তারপর সেই যে প্রকল্প পেলাম তাকে ব্যাখ্যা করলাম, ব্যাখ্যা করার পরে সেই ফলাফলের নিষ্কাশন বা ফলাফলটা যে কী হবে সেই নিশ্চিত করলাম, সেই নিশ্চিতটাকে যে ফলাফলটাকে নিশ্চিত করলাম সেটাকে পরীক্ষা করতে হবে, পরীক্ষা করার পরে প্রয়োগ ও সিদ্ধান্ত করতে হবে। প্রকল্পের যাচাইযোগ্যতা কয়টি? প্রকল্পের যাচাইযোগ্যতা প্রথমটা হচ্ছে 7টি, দ্বিতীয়টা হচ্ছে 5টি। প্রকল্পের যাচাইযোগ্যতাটা হচ্ছে 5টি। কী কী? প্রাসঙ্গিকতা, যাচাইযোগ্যতা, পূর্ব প্রতিষ্ঠিত মতের সঙ্গে সঙ্গতি আছে কিনা, ভবিষ্যৎবাণী এবং সরলতা। একদম সহজ। কী কী? প্রাসঙ্গিকতা, যাচাইযোগ্যতা, পূর্ব প্রতিষ্ঠিত মতের সঙ্গে সঙ্গতি, 4 হচ্ছে ভবিষ্যৎবাণী, 5 হচ্ছে সরলতা। এরপরে কোশ্চেনে চলে যাই, বলছে এক বান্ডেল তাস থেকে 3বার তাস টেনে নিলে 3বারই হরতন হওয়ার সম্ভাবনা কত? 3বারই হরতন হওয়ার সম্ভাবনা, এটা ডি উত্তর হবে। জ্ঞানতত্ত্বের নগর্থক দিক প্লেটো যে গ্রন্থে পাওয়া যায় সেটা হচ্ছে থিয়েটেটাস গ্রন্থে। থিয়েটেটাস গ্রন্থে জ্ঞান সম্পর্কিত মতবাদের কথা বলা হয়। রিপাবলিক গ্রন্থে কি বলা হয় না ন্যায় বিচার বা আদর্শ রাষ্ট্র কিভাবে হবে সেটার কথা বলা হয়। আর অ্যাপোলজি সেখানে সক্রেটিস যে মারা গেছেন তার আত্মসমর্থনের কথা বলা হয়, আত্মপক্ষ সমর্থনের কথা বলা হয়। প্রোটাগোরাস তো সোফিস্ট একজন দার্শনিক, যিনি হচ্ছেন প্রি সক্রেটিস বলতে সক্রেটিসের পূর্বে দার্শনিকদের মধ্যে একজন। প্লেটোর মতে সারা বিশ্বের পরম ভিত্তি কি? প্লেটোর মতে সারা বিশ্বের পরম ভিত্তি হলো ঈশ্বরের ধারণা। সবাই জানো ঈশ্বরের ধারণা। উপাদান ও আকার পরস্পর অবিচ্ছেদ্য সম্বন্ধযুক্ত। কে বলেছেন? অ্যারিস্টটল বলেছেন। আর প্লেটো তো আকারকে করে কিন্তু উপাদানকে স্বীকারই করে না। মেডিটেশন অফ দ্য ফার্স্ট ফিলোসফি গ্রন্থের রচয়িতা কে? এটা সবাই জানে, দেকার্ত। সহজ একদম। এই জগতই সমস্ত সম্ভাব্যের জগতের মধ্যে অবশ্যই শ্রেষ্ঠ। কে বলেছেন? এটা হচ্ছে লাইবনিজ বলেছেন। বলছে সিদ্ধান্তগত সংশয়বাদের সমর্থক কে? সিদ্ধান্তগত সমর্থক হচ্ছেন হিউম। আর পূর্বগত যেটা পূর্বমুখী সেটা হচ্ছে কে? দেকার্ত। জ্ঞান কি নয়? এই প্রসঙ্গে প্লেটো মূলত কাদের অভিমত আলোচনা করেছেন? সোফিস্ট আর প্রোটাগোরাস। আচ্ছা, প্রোটাগোরাস আর সোফিস্ট কিন্তু প্রোটাগোরাস হচ্ছে সোফিস্ট একজন দার্শনিক। সোফিস্ট দার্শনিকদের মধ্যে প্রোটাগোরাস পড়ে। প্রভাকর সম্প্রদায় কয়টি প্রমাণের উল্লেখ করেছেন? প্রভাকর হচ্ছে 5টি: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি। দেকার্তের মতে চেতন দ্রব্যের আকস্মিক গুণ বা বিকার এটা কি? বিকার এটা কি না ইচ্ছা, কামনা, অনুভূতি। এগুলো সবগুলোই ইচ্ছা, কামনা, অনুভূতি সবই হচ্ছে গুণ বা বিকার। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো মূর্খ ও অজ্ঞ ব্যক্তির শাসনতন্ত্র। বলছে না গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো মূর্খ ও অজ্ঞ ব্যক্তির শাসনতন্ত্র। এটা কে বলেছেন? না প্লেটো বলেছেন।
এটা প্লেটো বলেছেন। আর অ্যারিস্টটল তো বলেছেন যে বিকৃত মস্তিষ্ক বা বিকৃত গণতন্ত্র, এটা হচ্ছে কে বলেছেন না, অ্যারিস্টটল বলেছেন। আর এটা প্লেটো বলেছেন যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মূর্খ ও অজ্ঞ ব্যক্তির শাসনতন্ত্র। আচ্ছা, একদম শেষের কোশ্চেন, আজ একদম শেষে, নগর্থক নিরপেক্ষ বচন কি না? নগর্থক নিরপেক্ষ বচনে যেখানে উদ্দেশ্য সম্পর্কে বিধেয়কের সম্পূর্ণ অস্বীকার করতে হয়, নগর্থকে নয় মানে নয় বাচক, সে যে হোক, সার্বিক হোক বা বিশেষ হোক, যেখানেই হোক না কেন, সেখানে অস্বীকার করে, বিষয় সম্পূর্ণ অস্বীকার করে। এটা হচ্ছে কি হবে না, এটার উত্তর হবে। তো আজকে এই পর্যন্ত। এরপরে আবার একটা নতুন সেট নিয়ে আসবো, মক টেস্ট। তো সেটা আগামীকাল করব। তো আজকে এই পর্যন্ত থাক। আর সবাই আমার যদি মানে এই জিনিসগুলো বা কোশ্চেন বুঝতে সমস্যা বা বুঝতে পারছো না, সেটা আমাকে অবশ্যই জানিও, এবং ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। তো এই কমেন্ট থেকেই না বুঝতে পারবো আমি যে এটা ঠিকঠাক আমি বলতে পারছি না। হ্যাঁ, আমি যেহেতু নতুন করছি এই জিনিসগুলো, তো সেহেতু একটু সমস্যা হবে। তো এই জড়তা অবশ্যই পরে আমার কেটে যাবে আশা করছি। সেই পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। আর থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।